অবশেষে আত্মসমর্পণ করে রুমিন ফারহানা আদালতে জবানবন্দি দেয় ম্যাজিস্ট্রেটের ঘটনা বিষয়ে। আমার এই ঘটনার পরে আমাকে 40,000 টাকা জরিমানা করেছে, তো আপনারা শুনলেন, চিঠিতে লেখা আছে, তাই না? এদিকে আজ রাতে আত্মসমর্পণ করে রুমিন ফারহানা জবানবন্দি দেয় ম্যাজিস্ট্রেটকে অপমানের বিষয়ে। আদালতে কঠিন শাস্তি হয়েছে তার। প্রত্যেকটা রাজনৈতিক দল এই ফারহানার বিরুদ্ধে। দর্শক, নির্বাচন যখন একেবারে নাকের ডগায়, তখন গত কয়েকদিনে বেশ কয়েকটা ঘটনা পরপর ঘটেছে। যে ঘটনাগুলো আমরা একটু আলোকপাত করব, যে ঘটনাগুলো অনেক প্রশ্নের জবাব দিয়েছে। একদলীয় শাসন ফিরিয়ে আনা যাবে না, এই বক্তব্যের পরপরই রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটাকে রুমিন ফারহানার রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন এতে তার স্বতন্ত্র প্রার্থিতার প্রতি জনসমর্থন বাড়তে পারে। যেহেতু বাংলাদেশে জোটের রাজনীতি আছে, এই জোটের জন্য মাঝে মাঝে নিজের দলের নেতাকর্মীদেরকে কুরবানি দিয়ে দিতে হয়। বিষয়টা অনেকটা প্যাথেটিক। অন্য প্রার্থী কর্মী সমর্থকরা এই যে বিভ্রান্তি দেখায়, আপনারা একটু দয়া করে দেখুন, আমি কাউকে বিভ্রান্তি দেখাই নাই। অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বিভ্রান্তি দেখায়, আপনারা কিছু করতে পারেন। তবে রুমিন ফারহানা ভেঙে পড়ার মতো মানুষ নন। তিনি ঘুরে দাঁড়িয়েছেন, আর তার এই ঘুরে দাঁড়ানোতেই শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক ঝড়। আজ তার প্রতিটি কথা যেন বিষাক্ত তীরের মতো বিদ্ধ করছে তার সাবেক দল বিএনপিকে। রুমিন ফারহানার বক্তব্যে বিএনপি দলের উপর প্রভাব পড়েছিল এবং গত 2 দিন আগে একজন ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা খারাপ ব্যবহার করে তারপর থেকে রুমিন ফারহানার বিরুদ্ধে সবাই গিয়েছিল, এক প্রকার সে পালিয়ে থাকার অবস্থায় ছিল। আজকে আত্মসমর্পণ করে এবং রুমিন ফারহানার সকল ঘটনার বিষয়ে মুখ খুলে শেষমেশ একটা রায় হয় আদালতে রুমিন ফারহানার বিষয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে রুমিন ফারহানার পরিস্থিতি এবং সে কি কথা বলতেছে, নতুন করে অনেক কথা স্বীকারও করে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে রুমিন ফারহানার অবস্থা এবং এই নিয়ে বাংলাদেশেও যে একটা উত্তাল পরিস্থিতি, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এখন আমার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেয়। যাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করা হয়েছিল, আজ তাকেই কেন মন্ত্রী বানানোর টোপ দেওয়া হচ্ছে? কারণ তারেক রহমান এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে রুমিন ফারহানা অর্থাৎ বাঘিনীকে চটানোর ফলাফল কি হতে পারে। সরাইলের মাঠে রুমিন ফারহানাকে দমানোর সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার কি তবে লেজ গুটিয়ে পালানোর পথ বেছে নিল বিএনপি? যেই হাতে বহিষ্কারাদেশে সই করা হয়েছিল, সেই হাতই এখন খাতির করার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে রুমিন ফারহানাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হাড় ছুড়ে দিয়ে তাকে কেনা যাবে না। মন্ত্রিত্ব তো দূরের কথা, আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য। ভোটের মাঠে এখন আর কোনো ভদ্রতা নেই, সেখানে চলছে শেয়ানে শেয়ানে টক্কর। একদিকে ক্ষমতার গরম, আর অন্যদিকে এক নারীর এক রোখা জেদ। তারেক রহমানের পুরো ছক উল্টে দিয়ে তাকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান হয়তো ভেবেছিলেন তিনি যা বলবেন সেটাই হবে শেষ কথা, কিন্তু রাজনীতির মাঠে যে তার চেয়েও বড় খেলোয়াড় তৈরি হয়ে আছে সেটা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। নিজের ক্ষমতার দাপট দেখাতে গিয়ে তিনি দলের অন্যতম জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানাকে কোনো কারণ ছাড়াই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই তারেক রহমানই রুমিন ফারহানার জনপ্রিয়তা দেখে দিশেহারা হয়ে পড়েছেন। সরাইলের প্রতিটি অলিতে গলিতে এখন রুমিন ফারহানার নাম শুনে বিএনপির হাইকমান্ডের ঘুম হারাম হয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে তারেক রহমান এখন উল্টো সুর গাইতে শুরু করেছেন। যে নেত্রীকে তিনি দল থেকে ছুড়ে ফেলেছিলেন, এখন তাকেই দলে ভেড়ানোর জন্য তারেক রহমানের লোকজন সকাল বিকাল ফোন দিয়ে তেল মারছে। তারেক রহমানের পক্ষ থেকে রুমিন ফারহানার কাছে এখন একটাই প্রস্তাব পাঠানো হচ্ছে, আর তা হলো আপনি আসন ছেড়ে দিন, আপনাকে আমরা মন্ত্রী বানাবো। একেই হয়তো বলে জুতো মেরে গরু দান করা। প্রথমে সবার সামনে অপমান করে দল থেকে বের করে দেওয়া হলো, আর এখন যখন দেখছে রুমিনকে কোনোভাবেই মাঠ ছাড়া করা যাচ্ছে না, তখন মন্ত্রী বানানোর লোভ দেখানো হচ্ছে। তারেক রহমান ভেবেছিলেন মন্ত্রিত্বের মতো বড় টোপ দিলে রুমিন হয়তো গলে যাবেন এবং সুরসুর করে নির্বাচনে সরে দাঁড়াবেন। কিন্তু রুমিন ফারহানা যে অন্য ধাতুতে গড়া, সেটা তারেক রহমান বুঝতে ভুল করেছিলেন। বিএনপির এই লোভনীয় অফারকে রুমিন ফারহানা রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মন্ত্রিত্ব তো দূরের কথা, জান থাকতে এবং শরীরের এক ফোঁটা রক্ত থাকতে তিনি তার নির্বাচনী এলাকার মানুষকে ছেড়ে কোথাও যাবেন না। রুমিন ফারহানার এই একটি কথায় তারেক রহমানের পুরো পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রুমিন বুঝিয়ে দিয়েছেন তিনি ক্ষমতার কাঙাল নন,
তিনি মানুষের ভালোবাসার কাঙাল। তারেক রহমান ক্ষমতার গদিতে বসে হয়তো ভেবেছিলেন সবাইকে কেনা যায়, কিন্তু রুমিন ফারহানা প্রমাণ করলেন যে আত্মসম্মান বোধ থাকলে কোনো অফারই কাজে আসে না। রুমিন ফারহানা এখন বিএনপিকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে একাই পুরো দলকে নাচানো যায়। তারেক রহমানের পাঠানো অফার ফিরিয়ে দিয়ে রুমিন প্রমাণ করলেন যে তিনি কারও দাবার গুটি হতে আসেননি, বরং তিনি নিজেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ 17 বছরের এক করুণ ইতিহাস। রুমিন ফারহানা বিএনপির সুসময়ে নয়, বরং দুঃসময়ে দলের হাল ধরেছিলেন। গত 17 বছর ধরে তিনি রাজপথে, সংসদে এবং টকশোতে বিএনপির হয়ে বাঘের মতো লড়াই করেছিলেন। কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর সেই ত্যাগের কোনো মূল্যায়ন তো করলেনই না, উল্টো গত 30 ডিসেম্বর এক কলমের খোঁচায় তাকে দল থেকে বহিষ্কার করলেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সেই নোটিশে রুমিন ফারহানাকে শুধু পদ থেকেই নয়, দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল। বিষয়টি ছিল এমন যে কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। তারেক রহমান ভেবেছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তাদের জোটের শরিক দল জমিয়েতে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিলে রুমিন ফারহানা চুপচাপ মেনে নেবেন। কিন্তু রুমিন ফারহানা সেই বেইমানি মেনে নেননি। তিনি স্বাতন্ত্র্য প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে মাঠে নামেন এবং তারেক রহমানের সাজানো ছক এলোমেলো করে দেন। তারেক রহমান দেশে থেকেও রুমিনকে দমাতে পারছেন না, উল্টো রুমিন ফারহানা এখন বিএনপির মনোনীত জোট প্রার্থীকেই ভোটের মাঠে নাকানি চুবানি খাওয়াচ্ছেন। আমার এই ঘটনার পরে আমাকে 40,000 টাকা জরিমানা করেছে, তো আপনারা শুনলেন, চিঠিতে লেখা আছে, তাই না? এর আগেও আমাকে 5,000 টাকা জরিমানা করেছে। আচ্ছা, 40,000 টাকা ওই দিন জরিমানা করলো, তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো 40,000 টাকা জরিমানা। তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। তার মানে এক অপরাধের জন্য আমার 2 নম্বর শাস্তি। এখানেই থামলো না, 3 নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিশ পাঠালেন। আমি এখনো সেই নোটিশ পাই নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ঠিক আছে, তাইলে কি হলো, একটা অপরাধের জন্য আমাকে 3 জায়গায় শাস্তি দেওয়া হলো, 40,000 টাকা জরিমানা, অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিশ করা। এক অপরাধে 3 সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি, যারা অলরেডি এতটা বায়াসড? আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিব, তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না? জানেন। আমি এই সকল কিছু জুনায়েদ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাটভাবে উনি প্রোগ্রাম করছেন, বিশাল স্টেজ, লোক যাই হোক, স্টেজ অনেক বড়, মাইক আছে, সাউন্ড সিস্টেম আছে, সব আছে। আর আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি। এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন। বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন শাহবাজপুর। তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেওয়া যাবে না, বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না, জুনায়েদ আল হাবিব, সময় টেলিভিশনের নিউজের লিঙ্ক। এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম, আমি তো এখন পর্যন্ত 45,000 টাকা জরিমানা দিয়েছি, বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে? আমি 1.5 ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না। ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা। তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট দেন, তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ videos and photos which clearly shows the way he is conducting his election campaign, 1 টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব, তাই না? আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে? নেতৃত্ব দেওয়া আর নেতা হওয়া আসলে অনেক কষ্টের কাজ। আপনি সকলের মন রক্ষা করতে পারবেন না। যেমন ধরেন এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপি 330টি আসনে 330 জন প্রার্থী মনোনয়ন দেওয়া একটা হিউজ টাফ চ্যালেঞ্জিং ইস্যু ছিল। কেন? সবাই চাচ্ছিল, মানে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন, যে আমি ভাই এমপি টিকিটটা পাবো, দলের জন্য এটা করছি ওইটা করছি, কিন্তু একটা এলাকাতে এমপি একজনই হবে। আবার ওই প্রার্থীটাকে সেখানে আপনার মনোনয়ন দেওয়া হবে যিনি বিপরীত দলের প্রার্থীদের সাথে লড়াই করে পাশ করতে পারেন। তবে যেহেতু বাংলাদেশে জোটের রাজনীতি আছে, এই জোটের জন্য মাঝে মাঝে নিজের দলের নেতাকর্মীদেরকে কুরবানি দিয়ে দিতে হয়। বিষয়টা অনেকটা প্যাথেটিক। তবে আমার মনে হয়, এখন দেখেন আমি এত বড় কিছু বুঝি না, তবে এতটুকু বুঝি যে দলটার জন্য যে খাটছে তারে ওই দল থেকে ভোট দেওয়া উচিত।
কারণ কিছু ক্যারেক্টার আছে, এরা তো ওয়ান ম্যান শো, এদের আসলে ওই লেভেলের জনপ্রিয়তা নাই বা ভোট নাই যে জোটে হয়তো তারা ঢুকছে, ওয়ান ম্যান একটা দল বা সামহাও, তো তাদেরকে সাথে রাখার জন্য যখন নিজের দলের নেতাকর্মীরা কুরবানিতে পড়ে, স্বাভাবিকভাবে দলের মধ্যে অসন্তোষ অথবা লোকালি সেখানে ভিন্ন কিছু ঘটতে পারে। কথা বলছি ভিপি নুরুল হক নূরের জন্য বিএনপি, আর যেহেতু তারেক রহমান দেশে আছেন, নিশ্চয়ই তিনি জানেন অথবা শুনেছেন অথবা সিদ্ধান্তের মধ্যে তিনি উপস্থিত ছিলেন কিনা জানি না, যে নুরুর পক্ষে কাজ না করায় বিএনপির যে প্রার্থী এই মুহূর্তে জোটের প্রার্থীকে নুরু পটুয়াখালী 3 আসন থেকে, সো বিএনপির জন্য এই সিটটা দরকার। আর তারা জোট করার খাতিরে ভিপি নুরুল হক নূরকে মনে করছে সেই এলাকাতে অনেক জনপ্রিয়, তো তার চেয়ে কি জনপ্রিয় প্রার্থী ছিল না জানি না, তবে তা না থাকলেও নুরুল হক নূরই পাইছে। এখন নূর সেইখানে যাবার পর স্থানীয় যারা লোকাল পাবলিক, যারা বিএনপির নেতা কর্মী, তারা মনে করতেছে এই লোক তো উইরা এসে জুইলা বসছে, এমনকি বিভিন্ন সময় বিএনপি নিয়ে অনেক ধরনের বক্তব্য দিচ্ছে। সো আপনি লাগাই দিলেন আইসা এটা গাছের মধ্যে ছালটা দিনে দিনে লাগিয়ে যাবে, বিষয়টা তা না। লোকাল নেতাকর্মীরা তাকে অসহযোগ করতেছিল। এটা নিয়ে গেল কয়েকদিন আগে ভিপি নুর একটা পোস্ট দিয়েছিলেন বিএনপির উদ্দেশ্যে। মানে মোট কথা হচ্ছে যে নুরুল হক নূরের পক্ষে যখন কাজ করতেছিল না লোকাল বিএনপির নেতাকর্মী, তো নুরু জনাব তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে একটা চিঠি লিখছিলেন যে এই নেতাকর্মীদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, আর ব্যবস্থা নিয়ে নেওয়া হলো। এত বছর যারা বিএনপি করলো তারা কুরবানির বলিতে পড়ে গেল, দ্যাটস দ্য রুলস। তবে রুলসগুলো মাঝে মাঝে কষ্টদায়ক একটা ইস্যু তৈরি করে, কারণ এখানে আপনার পটুয়াখালীর 10 মিনা এবং গলাচিপা উপজেলায় বিএনপির যে কমিটি আছে সেই কমিটিটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কেন? কারণ তারা বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নূরের পক্ষে কাজ করছিল না। গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ওনার স্বাক্ষরিত চিঠিতে ওই 2 উপজেলার কমিটিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কারণ কি? তারা লোকালে নূরের পক্ষে কাজ করছে না। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের বরাবর কমিটি বিলুপ্তির যে চিঠিটা আছে সেটা পাঠানো হয়েছে। 10 মিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল হালিম তালুকদার, আর অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিল বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। আর পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি বলছেন 10 মিনা এবং গলাচিপা উপজেলায় বিএনপির কমিটির বিলুপ্তের কাগজ পেয়েছি, আর আগামী দিন হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এই সিদ্ধান্তে নূরের জন্য ভালো হয়েছে, বিএনপির জন্য ভালো হয়েছে আমার মনে হয় না। আমার মনে হয় না যে মাঝে মাঝে মনে হয় আর কি, দেখেন রাজনীতি এত ভালো বুঝি না, তবে এটা মনে হয় যে আমার উপর কিছু চাপাই দেওয়ার সুযোগ নেই। ধরেন কেউ ধানের শীষে ভালোবাসে, যেমন কালকে নেত্রকোনা কোন আসনে দেখছি আমি জানি না, আসনটার নাম পুরো খেয়াল নাই, সেখানেও একই কাহিনী। জামাতের একজন ভক্ত, একজন গাড়ির ড্রাইভার, দেখছেন তো ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, তো সেই আসনে দাঁড়িপাল্লা যায় নাই, অর্থাৎ জামাত যে জোটগুলা করছে লাইক শাপলাকলি আরো বিভিন্ন দলের সাথে, তো জোটের কোনো প্রার্থী সেখানে দেওয়া হয়েছে। আর ওই লোকটা মানতেই পারতেছিল না যে আমার এলাকাতে ভোট হবে, এত বছর পরে আমি দাঁড়িপাল্লায় ভোটটা দিতে পারবো না, কারণ এখানে তো দাঁড়িপাল্লার মার্কাই ঢুকে নাই। অন্য দল থেকে যারা নির্বাচন করতেছে তারা তাদের মার্কা নির্বাচন করবে। তো স্বাভাবিকভাবে নুরুল হক নূর যেখানে যাচ্ছেন, কেউ ধানের শীষে ভালোবাসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ারে, তারেক রহমানকে বা দলটির আদর্শকে, কিন্তু নূরের দল আদর্শ তো টোটালি আলাদা। তো সেখানে যখন নূরকে আইনা প্রার্থী করে দেওয়া হলো, লোকালি সাধারণ নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে প্রতিবাদ তৈরি হয়েছে। এখন এই প্রতিবাদকে বাড়তে দেওয়ার সুযোগ নেই। কেন? নির্বাচনে আপনাকে জিতে আসতে হবে। দল ওই প্রার্থীর উপরেই ডিপেন্ডেবল হয় যে সেখানে ভোট পাবে, বিপরীত প্রার্থীদের সাথে লড়াই করতে পারবে। তবে এরকম কমিটি বিলুপ্তিতে আমার মনে হয় নেগেটিভ একটা ইফেক্ট পড়বে। ওই আসলে জামাতের প্রার্থী আসলে শক্তিশালী কে আছে আমি জানি না। দর্শক, নির্বাচন যখন একেবারে নাকের ডগায়, তখন গত কয়েকদিনে বেশ কয়েকটা ঘটনা পরপর ঘটেছে। যে ঘটনাগুলো আমরা একটু আলোকপাত করব, যে ঘটনাগুলো অনেক প্রশ্নের জবাব দিয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা দেশের এবং কিছু ঘটনা আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে হচ্ছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের কিছু ঘটনা এবং কিছু ঘটনা দেশের। দেশের ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সরকারের যারা মিত্র শক্তি হিসেবে পরিচিত, তাদের মধ্যে এক ধরনের ভাঙন দেখা যাচ্ছে। সরকারের মিত্রশক্তিদের মধ্যে যখন ভাঙন দেখা যাবে, তখন সরকারের অনেক আয়োজনই ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে ভাঙন, বিশেষ করে 11 দলের জোটের যে ভাঙন, ইসলামী আন্দোলনের শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়া, জামাতের সঙ্গে ঐক্য না হওয়া, এই ব্যাপারটা এই গোষ্ঠী তো পুরোটাই সরকারের মিত্রশক্তি। তো সরকারের মিত্রশক্তির এই ভাঙন একটা বড় প্রশ্ন জন্ম দিয়েছে। নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি হবে কি হবে না, এটার উপরে অনেক কিছু নির্ভর করছে। দেশের অভ্যন্তরে সরকারের মিত্রশক্তির মধ্যে যখন মানে মতের বিরোধ তুঙ্গে, তখন সরকারের মধ্যে একটা টেনশন কাজ করবে। সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কিছু ঘটনা। গত কয়েকদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক পরিসর থেকে অনেকগুলো সিগন্যাল এসেছে, যে সিগন্যালগুলো নতুন করে প্রশ্ন তুলেছে এবং প্রশ্নের জন্ম দিয়েছে ইনক্লুসিভ নির্বাচনের। বিভিন্ন পক্ষ থেকে বিভিন্নভাবে গুঞ্জন তোলা হচ্ছে, আলোচনা।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে রুমিন ফারহানার বিষয় নিয়ে কথা হয় এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করে রুমিন ফারহানাকে নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এবং রুমিন ফারহানাকে নিয়ে আপনার মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।